the energy per unit volume, the energy per unit volume is A square, where A is the amplitude of the wave. Amplitude. And therefore, number of photons per unit volume, number of photons per unit volume is equal to energy per unit volume divided by energy of one photon. Energy per unit volume, energy of one photon. এখন এই এনার্জি বা ইউনিট ভলিউমকে যদি আমরা এ স্কোয়ার বলি, এ যেখানে হচ্ছে ওয়েভের অ্যামপ্লিটিউড, তাহলে সেটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এ স্কোয়ার ডিভাইডেড বাই এনার্জি অফ ওয়ান ফোটন, তো আমরা জানি হচ্ছে এইচ নিউ। আমি তোমাদের গতদিন বলছিলাম যে নিউ হচ্ছে বা নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, নিউ অথবা এফ অথবা এন যে কোনো কিছু ইউজ করে, হায়ার বইগুলোতে নিউই থাকবে, লাইক ভি, অনেকটা ভি এর মতো দেখতে। সো এইটা হচ্ছে তোমার আপাতত এক্সপ্রেশন। এখন আমি যা লিখছি সেটা একটু আগে ডেসক্রাইব করি, কি লিখছি, কেন লিখছি, বা কি বোঝাইতে চাচ্ছি, তারপরে এইখান থেকে আমরা আসলে কি বলতে চাচ্ছি সেটা আমরা বলি। দেখো এখানে আমি বলছি যে তোমার একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জিটা তার অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা তোমরা মানে না জেনেই বা জেনেও তোমরা ইয়েতে পড়ছো, ইন্টারেও পড়ছো, যে তোমাদের এই যে তোমাদের ওখানে যে ধরনের কিছু ওয়েভ ছিল, স্টেশনারি ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ, এগুলো ছিল, মানে স্থির তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ বাংলাতে বললে। তো এগুলোর যে এনার্জি ছিল এটার মধ্যে একটা এক্সপ্রেশনে মানে সামথিং ছিল, বাট শুরুতে ছিল এই স্কোয়ার সামথিং কিছু একটা ছিল, হ্যাঁ, যেখানে এ হচ্ছে ওই ওয়েভটার অ্যামপ্লিটিউড ছিল আর কি। তো এটা আমরা আসলে অনেক আগে থেকে জানি, মানে বিফোর কোয়ান্টাম মেকানিক্স। আমরা নর্মাল ফিজিক্সেও মানে ক্লাসিক্যাল ফিজিক্সেও এই কনসেপ্ট আমরা পাই। স্যার অ্যামপ্লিটিউড মানে কি? বিস্তার? বিস্তার, অ্যামপ্লিটিউড মানে বিস্তার। আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই বুঝো। তারপরেও মানে হচ্ছে যেহেতু প্রশ্ন করে ফেললো একজন, সেহেতু আমি বলতেছি আর কি। সো এগুলো অ্যামপ্লিটিউড, তাই না? ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট ফ্রম দা কমন লাইন অর নিউট্রাল লাইন, সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলে থাকি। আচ্ছা, তাহলে এনার্জি হচ্ছে এই ডিসপ্লেসমেন্টের স্কোয়ারের প্রপোর্শনাল। সো আমরা এনার্জিকে ডিসপ্লেসমেন্টের সাথে কম্পেয়ার করতেছি, ঠিক আছে। এখন তাহলে আমরা বলছি যদি এনার্জি পার ইউনিট ভলিউম ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট হয় এবং এনার্জি অফ ওয়ান ফোটন ইজ এইচ নিউ হয়, তাহলে এটা মনে করো একক ভলিউমে যতগুলো ফোটন আছে তার এনার্জি, আর এটা হলো একটা ফোটনের এনার্জি। তাহলে এই এনার্জিটাকে এই এনার্জি দিয়ে ভাগ করলে তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে টোটাল ফোটন অফ দ্যাট ভলিউম, অর্থাৎ পার্টিকুলার ভলিউমে যতগুলো ফোটন থাকবে সেই ফোটনের নাম্বারটা আমরা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে। তাহলে তাহলে এটা যদি অবস্থা হয়, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে তোমার তোমার এটা এটা যদি আমরা বলতে পারি, তাহলে আমরা বলছি যে তাহলে সাই যদি অ্যামপ্লিটিউড অফ ওয়েভ হয়, হুম, দেন পার্টিকেল ডেন্সিটি এট দ্যাট পয়েন্ট মে বি টেকেন অ্যাজ প্রপোর্শনাল টু সাই স্কোয়ার। হ্যাঁ, এখন মনে করো এর সাথে কম্পেয়ার করে আর কি, হ্যাঁ, এটার সাথে কম্পেয়ার করে বলা হচ্ছে যে সাই যদি তোমার একটা ম্যাটার ওয়েভের অ্যামপ্লিটিউড হয়, আমরা এটা আমি একটু বুঝাই বলছি, একবারে বললে হয়তো মাথার উপর দিয়ে যাবে, আস্তে আস্তে বলতেছি।
মানে জাস্ট তিনটাই টার্ম পড়াবো এবং হতে পারে তিনটার মধ্যে তিনটাই অথবা যে কোনো দুইটা পরীক্ষায় চলে আসবে, ঠিক আছে? একটা পড়াইছি, এখন আরেকটা শুরু করছি। যতটুকু পারো বুঝে নাও, কারণ হয়তো হুবহু দিব না। সো যদি বুঝো তাহলেই হয়তো মানে, তবে এমন কঠিনও কিছু না। জাস্ট হয়তো আমি সামান্য একটু চাবো যে তোমরা বই থেকে না লিখে অথবা আমার লেকচারটা হুবহু কপি না করে নিজের মতো সামান্য কিছু লিখবা, এতটুকুই, আর কিছুই না। হয়তো যেটা আমি মুখে বলতেছি সেটা লিখতে বলবো। তো তুমি লেকচারটা যদি ভালো করে শুনো রাইট নাও অথবা ভিডিও থেকেও, তাহলেও হয়তো তোমার দ্বারা আনসার করা এমন কোনো কঠিন হবে না। ওকে। তো আমরা বলছি যে যদি তাহলে আমরা এরকম লিখি যে if psi is the amplitude of matter waves at any point in this space, then the particle density may be taken as modulus of psi square. আচ্ছা, তাহলে এটা হচ্ছে তাহলে কি বোঝাচ্ছে এখানে আসলে কথাটা? এখন প্রথম কথাটা আমি একটু এক্সপ্লেন করি। প্রথম কথাতেই আমরা বলছি যে psi is the amplitude of the matter wave। আমরা বলছিলাম যে হোয়াট ইজ ম্যাটার ওয়েভ, আমরা প্রথম দিন ক্লাসে কিছুটা বলছি। আমরা বলছি যে তোমার হচ্ছে ম্যাটার ওয়েভ হচ্ছে এটা তোমার ফর্ম অফ এনার্জি, ঠিক আছে, যেটা কিনা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় উইথ দ্য ফ্লো অফ ম্যাটার, অর্থাৎ সাম এলিমেন্টারি পার্টিকেল, ঠিক আছে? তাহলে একটা এলিমেন্টারি পার্টিকেল এক জায়গা থেকে আরেক জায়গায় যদি ট্রান্সফার করা হয়, তো ট্রান্সফার করার সময় সেটা ফিজিক্যালি যাওয়ার সাথে সাথে যে একটা ওয়েভ ক্যারি করে আর কি, ঠিক আছে, যেটাকে ম্যাটার ওয়েভ বলে আর কি। তো এই ম্যাটার ওয়েভের অ্যামপ্লিটিউড যদি আমরা সাই দ্বারা আইডেন্টিফাই করি, আমরা সাই কি বলছিলাম যে সাই ইজ ইকুয়াল টু সাই আর ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি বলছিলাম। হ্যাঁ, মানে সাই এর মধ্যে আর এবং টি দুইটা কম্পোনেন্ট আছে, যেখানে হচ্ছে আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা পজিশন কোঅর্ডিনেট আইডেন্টিফাই করে, আর টি হচ্ছে টাইম কোঅর্ডিনেট আইডেন্টিফাই করে। তো কোনো একটা পার্টিকুলার সময়ে সাই বলতে এটার অবস্থান বোঝায়। তাহলে ওই পার্টিকুলার সময়ে সাই যদি ওই ম্যাক্সিমাম পজিশনে অবস্থান করে, মানে ওয়েভটা যদি ম্যাক্সিমাম জায়গায় অবস্থান করে, তাহলে সাই তখন ওই পার্টিকুলার সময়ে ওয়েভটার অ্যামপ্লিটিউড মিন করবে। তার মানে আমরা সাই দ্বারা ওয়েভটার অ্যামপ্লিটিউডকে মিন করাইতে পারি, তাই বলছি আর কি, ঠিক আছে? তাহলে এখন সাই দিয়ে যদি ওয়েভটার অ্যামপ্লিটিউড আমরা মিন করাতে পারি, তাহলে এখন এই আমরা এখানে কি বের করলাম? ফোটন, নাম্বার অফ ফোটন পার ইউনিট ভলিউম। তাহলে এই জিনিসটাকে আমরা আসলে কি বলি? নর্মালি আমরা ম্যাস পার ইউনিট ভলিউম যে জিনিসটা, ঠিক আছে, ভর একক আয়তনে ভর যেটা আর কি, হ্যাঁ, সেটাকে আমরা বলি হচ্ছে ডেনসিটি, ঘনত্ব, ঠিক আছে? তো এইখানে যেহেতু মানে ফোটন হচ্ছে আলোক কণা, হুম, এবং যেটাকে ধরা হয় হচ্ছে প্র্যাকটিক্যালি তার মানে ইন্ডিভিজুয়াল একটা ফোটনের কোনো ম্যাস নাই, ঠিক আছে, এরকম চিন্তা করা হয়। তো মানে এত ক্ষুদ্র সেটা, যেটার ম্যাস আমরা ক্যালকুলেটই করতে পারি না, সো উই ক্যান কনসিডার ইট অ্যাজ ওয়েটলেস বা ম্যাসলেস, যাই হোক। তাহলে আমরা যদি সেটাকে ম্যাসলেস কনসিডার করি, তাহলে বেসিক্যালি এখানে নাম্বার অফ ফোটন পার ইউনিট ভলিউম, দ্যাট ইজ, যেহেতু অনেক একাধিক ফোটন যখন কোথাও একসাথে আবদ্ধ হয় তখন সেটা একটা ওয়েট ক্যারি করে। সো ইন্ডিভিজুয়ালি আমরা মেজার না করতে পারলেও কোটি কোটি ফোটন যখন একত্রিত হয় তখন যেটা সে তার একটা ইম্প্যাক্ট থাকে, সেহেতু আমরা এই ফোটনের নাম্বার পার ইউনিট ভলিউম যেটা, সেটাকেই আমরা কিন্তু
ডেনসিটি বলতে পারি। কিসের ডেনসিটি? আমরা এটাকে নর্মাল ডেনসিটি না বলে, নর্মাল ডেনসিটি যেহেতু আমরা বুঝি মাস পার ইউনিট ভলিউম, সেজন্য এটাকে আমরা বুঝি পার্টিকেল ডেনসিটি। কি বলছি আমরা? পার্টিকেল ডেনসিটি। ঠিক আছে, তাহলে আমরা এইটা এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, আমরা না মানে শ্রোডিঞ্জার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছে, যেহেতু সে বলছে যে নর্মাল ওয়েভের ক্ষেত্রে এ যদি অ্যামপ্লিটিউড হয় এবং এই স্কোয়ার দিয়ে এনার্জি পার ইউনিট ভলিউম যদি বোঝায়, তাহলে আমরা এখানে মানে সাই দিয়ে ম্যাটার ওয়েভের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড বোঝাইতে পারবো, এবং সেক্ষেত্রে সাই স্কোয়ার দিয়ে যেহেতু আগেরটাতে এই স্কোয়ার দিয়ে এনার্জি পার ইউনিট ভলিউম বোঝানো সম্ভব হয়েছিল, সেহেতু সাই স্কোয়ার দিয়ে এখানে ফোটনের এনার্জি পার ইউনিট ভলিউম বা এটা মানে ফোটন পার ইউনিট ভলিউম আইডেন্টিফাই করা যাবে, যেটাকে কিনা আমরা পার্টিকেল ডেনসিটি অফ ফোটনও বলতে পারি। ঠিক আছে, তার মানে বেসিক্যালি অ্যাকর্ডিং টু শ্রোডিঞ্জার, একদম ইন শর্ট, তোমাকে আমি আমি কিন্তু পড়ানো শুরু করছি কি, পড়ানো শুরু করছি ফিজিক্যাল সিগনিফিকেন্স, মানে হচ্ছে তুমি বুঝোটা কি বা দেখোটা কি। ঠিক আছে, মানে বাহ্যিক ভাবে কি দেখো অথবা মোটা দাগে তুমি কি বুঝো। ঠিক আছে, যেহেতু এটা মানে একটু ডিফিকাল্ট কনসেপ্ট, সেহেতু এটা এভাবে বলা হচ্ছে আর কি। তো তুমি মোটা দাগে কি বুঝতেছো? মোটা দাগে বুঝতেছো যে সাই দ্বারা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, আই রিপিট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, নর্মাল ওয়েভের নয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বা ম্যাটার ওয়েভের অ্যামপ্লিটিউডকে আইডেন্টিফাই করা হচ্ছে, এবং সাই স্কোয়ার দ্বারা তার কি বোঝানো হচ্ছে? পার্টিকেল ডেনসিটি বোঝানো হচ্ছে। এটা হচ্ছে শ্রোডিঞ্জার বলছে। কিন্তু দেখা গেল যে পরবর্তীতে মানে শ্রোডিঞ্জারের কথাটা পুরোপুরি হ্যালো স্যার। সঠিক আর ধরা হয়নি। হ্যাঁ বলো। হ্যাঁ আমি শুনতেছি, বলো। জান্নাতুল জাওয়াহির, কি বলবা বলো না। আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। আই সি। কিন্তু আমার তো মনে হয় অনেকেই শুনতেছে, আর সেক্ষেত্রে তোমার নেটওয়ার্কের প্রবলেম, আর যদি সেটা হয় তাহলে তোমাকে কাইন্ডলি একটু ভিডিও আবার দেখবা। আচ্ছা, কেউ কি শুনতেছো না, নাকি কেউ কেউ শুনতেছো? শুনতেছি। শুনতে পাচ্ছি। তাহলে তো নেটওয়ার্কের প্রবলেম, তাহলে তো আর কিছু করার নাই। তুমি ভিডিও দেখে নিও আর কি। আমি তারপরেও চেষ্টা করো শুনতে, যতটুকু শোনা যায়। আমরা এখন এই কথাটা আবার বলি তাহলে তোমার জন্য, আমি রিপিট করতেছি। আমি মানে ভিতরে যেসব কথাবার্তা বলছি সেগুলো আর না বলি। আমি জাস্ট বলতে চাচ্ছি যে তাহলে আমরা সাই দিয়ে কি বুঝাচ্ছি? অ্যামপ্লিটিউড বোঝাবো, হ্যাঁ, বিস্তার কার? একটা ম্যাটার ওয়েভের। এবং সাই স্কোয়ার দিয়ে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝাবো পার্টিকেল ডেনসিটি কার? ওই ম্যাটার ওয়েভের অথবা ফোটনের। ঠিক আছে, এটা আমরা বলতেছি এখানে, কিন্তু এইটাই শেষ কথা না, এটা হলো অনেকগুলো কথার একটা কথা। এখন আমি তোমাদের এখান থেকে খুব গুরুত্বপূর্ণ দুই একটা পয়েন্টই আলোচনা করব। সেক্ষেত্রে ম্যাক্স বোর্ন নামে আরেকজন সায়েন্টিস্ট, তিনি এ ব্যাপারে আরেকটা কথা বলছে, আমরা সেটা একটু দেখি কি বলতে চাচ্ছে সেখানে। হাই হাই, কালো হয়ে গেল। আচ্ছা, তাহলে ম্যাক্স বোর্ন বলছে, সে আবার ওই যে শ্রোডিঞ্জারের কথাটাকে একটু দ্বিমত পোষণ করছে, অপোজ করছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ম্যাক্স বোর্ন সে বলছে psi square does not mean the particle density. বরং সে বলছে particle density at any point, but gives the probability of finding the particle
finding the particle at that point at a given moment. আচ্ছা, তাহলে ম্যাক্স বোর্ন এই কথাটা বলছে, আর সে কি বলতে চাচ্ছে আমরা একটু সেটা একটু ব্রেক ডাউন করি। আসলে ম্যাক্স বোর্ন কি বলতে চাচ্ছে। তো আমরা তো বললাম যে শ্রোডিঞ্জার বলছে যে হচ্ছে মানে সাই স্কোয়ার দিয়ে পার্টিকেল ডেনসিটি বোঝানো যেতে পারে, কিন্তু ম্যাক্স বোর্ন বলছে যে এই পার্টিকেল ডেনসিটি কথাটা আসলে সত্য না, ঠিক আছে। সেটা উল্টা, সে বলছে যে সাই স্কোয়ার বরং পার্টিকেল ডেনসিটি না বোঝায় যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল এট দ্যাট পয়েন্ট এট এ গিভেন মোমেন্ট। অর্থাৎ ওই একটা পার্টিকুলার সময়ে ওই পার্টিকেলটা ওই অবস্থানে আছে কি না সেইটা বোঝায় আর কি, এটা মানে এই সাই স্কোয়ার। তাহলে প্রবাবিলিটি কি হতে পারে? প্রবাবিলিটির মান তোমরা নিশ্চয়ই প্রবাবিলিটি পড়ছো, কিছুটা হলেও জানো, ইন্টারে ছিল মনে হয়, কোথাও ম্যাথমেটিক্সে ছিল। তো প্রবাবিলিটি সম্ভাবনা, বাংলাতে যারা বা বাংলা মিডিয়ামে যারা পড়ছো, সম্ভাবনা বা প্রবাবিলিটি, যাই হোক, প্রবাবিলিটি জিনিসটা তো তোমরা জানো, আমি তারপরে একটু রিমাইন্ডার করে দিচ্ছি। সাপোজ তোমার কাছে হচ্ছে 5টা 10 টাকার নোট আছে, অথবা 5টা মানে 5 রকম নোট আছে, 5 টাকা 10 টাকা 50 টাকা এরকম, 100 টাকা 500 টাকা বা 1000 টাকা এরকম আছে 5টা নোট। তাহলে যে কোনো একবার তুমি পকেটে হাত দিয়ে 500 টাকা পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে, সেটা 1/5 হবে, মানে 20%। অর্থাৎ তুমি পাইতেও পারো নাও পারো, ঠিক আছে। আর প্রথমবার হাত দিয়ে তুমি 5 টাকাটাও তুলতে পারো, প্রথমবার হাত দিয়ে তুমি এক্স্যাক্টলি 500 টাকাটাও তুলতে পারো, হ্যাঁ, প্রথমবার হাত দিয়ে তুমি 1000 টাকাটাও তুলতে পারো। তাহলে এই যে ঘটনা আর কি, দ্যাট ইজ টোটাল নাম্বার, এই ঘটনা হচ্ছে নাম্বার ইন ফেভার। প্রবাবিলিটি ব্যাপারটা হচ্ছে এরকম যে নাম্বার ইন ফেভার ডিভাইডেড বাই টোটাল নাম্বার, ঠিক আছে, বা টোটাল ইনসিডেন্ট নাম্বার, ঠিক আছে, এরকম। দ্যাট ইজ টোটাল ঘটনা 5টা, আর আমার ফেভারে আসতে পারে একবার, যে কোনো একবার। তাহলে 1/5 দ্যাট ইজ 0.2, এটাকে পার্সেন্টেজে করলে 20% আর কি। সো এটা হচ্ছে প্রবাবিলিটি। তাহলে তোমরা নিশ্চয়ই তাহলে এখন বুঝতে পারতেছো যে প্রবাবিলিটি জিনিসটা কি ছিল। তাহলে সে বলছে যে এই সাই স্কোয়ার দিয়ে বেসিক্যালি কি বোঝায়? প্রবাবিলিটি বোঝায়, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এ পার্টিকেল। আমি যদি কোনো একটা পার্টিকুলার একটা পার্টিকেলের কথা বলি, এখন মনে করো পার্টিকেল ডেনসিটি হলে কি হইতো? পার্টিকেল ডেনসিটি হলে মানে সবগুলো পার্টিকেল ওই ইউনিট ভলিউমের মধ্যে থাকবেই, এটা নিশ্চিত আর কি, ঠিক আছে। তাহলে দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। এখন আমি মনে করি তোমাকে প্রশ্ন করতে পারি, হ্যাঁ, আমি মানে তোমাকে বুঝাই বলছি আর কি। আমি মনে করি তোমাকে প্রশ্ন করতে পারি যে ডিসকাস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন টু কনসেপ্ট অফ সাই স্কোয়ার। অর্থাৎ শ্রোডিঞ্জার যে কথা বলছে এবং ম্যাক্স বোর্ন যে কথাটা বলছে, তার মধ্যে আসলে পার্থক্যটা কি। তাহলে এই কথাটা কিন্তু ডাইরেক্ট বইয়ে থাকবে না, ঠিক আছে। তুমি যদি এখন আমার কথা ভালো করে শোনো এখন অথবা ভিডিও থেকে, হ্যাঁ, তো তাহলে তুমি কেবলমাত্র এই জিনিসটা বলতে পারবা, ঠিক আছে। যদি আমি এই প্রশ্নটা করি সাপোজ আর কি, হ্যাঁ, তাহলে আমি কি বলছি সেটা আমি বলছি যে একটা হলো যে ডেনসিটি, পার্টিকেল ডেনসিটি কি জিনিস? যে নাম্বার অফ ফোটন পার ইউনিট ভলিউম, অর্থাৎ ওই ওই ইউনিট ভলিউমে এই সংখ্যক ফোটন তখন তোমার কি হচ্ছে, মাস থাকতেছেই, ঠিক আছে। কারণ যেহেতু ডেনসিটি থাকলে, মনে করো আমি যদি বলি যে কোন একটা বস্তুর ডেনসিটি ঘনত্ব হচ্ছে মনে করো 1000 কেজি পার ঘনমিটার, তার মানে 1 ঘনমিটারে 1000 কেজি মাস থাকবে, ঠিক আছে। তাহলে 1000 কেজি রিলেটেড পার্টিকেলও থাকতেছে, তার মানে এটা অনেকটা সার্টেন, মানে নিশ্চিত, ঠিক আছে ব্যাপারটা। কিন্তু যখন শব্দটা আসছে প্রবাবিলিটিস, তো প্রবাবিলিটি যখন আসছে তখন কিন্তু ব্যাপারটা সার্টেন না, তখন কিন্তু আনসার্টেন, ঠিক আছে। কারণ প্রবাবিলিটি মিনস ইট ক্যান বি ভ্যারি ফ্রম 0 to 1 বা 0% to 100%।
হইতেও পারে নাও পারে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা বেসিক পার্থক্য আছে, মেইন একটা পার্থক্য আছে, ঠিক আছে। তাহলে সে কি বলছে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল এট দ্যাট পয়েন্ট এট এ গিভেন টাইম, যেহেতু আমাদের দুইটা কোঅর্ডিনেট ছিল, বারবার বলছি আমাদের দুইটা কোঅর্ডিনেট ছিল, একটা ছিল পজিশন কোঅর্ডিনেট আর একটা ছিল হচ্ছে টাইম কোঅর্ডিনেট আর এবং টি। সো আমাকে ওই দুইটাও সে উল্লেখ করে দিচ্ছে যে এট দ্যাট পয়েন্ট মিনস এট দ্যাট পজিশন এট এ গিভেন মোমেন্ট, ওই পার্টিকুলার সময়ে অরিজিন থেকে একটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্টে বা ডিস্টেন্সে ওই পার্টিকেলটা, যে পার্টিকেলের প্রবাবিলিটি আমরা নির্ণয় করতে চাচ্ছি বা যে পার্টিকেলটা আমরা খুঁজতে চাচ্ছি সেটা থাকবে কি থাকবে না তার প্রবাবিলিটি এটা নির্দেশ করে, তাই বলতেছে। তাহলে যেহেতু আমরা প্রবাবিলিটির কথা বলতেছি, ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই এতটুকু তোমাদের কনসেপ্ট আছে যে প্রবাবিলিটির ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে যদি আমাদের তিনটা কোঅর্ডিনেট থাকে, ঠিক আছে, আমাদের তো 3 ডাইমেনশনাল কনসেপ্টই তো আমরা আলোচনা করি। সো আমাদের যেহেতু তিনটা কোঅর্ডিনেট, দ্যাট ইজ এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিস, ঠিক আছে, এক্স ওয়াই জেড, এবং টাইম কোঅর্ডিনেট তো আমাদের এখানে আছেই আলাদাভাবে। এক্স ওয়াই জেড কি আর এর তিনটা কোঅর্ডিনেট আর কি, আর টি তো আলাদা আছেই। সো বেসিক্যালি এখানে আমরা কিন্তু 3 ডাইমেনশনাল না, বরং আমরা 4 ডাইমেনশনাল একটা কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করছি। তো এখন যেখানে এক্সট্রা 4 নম্বর ডাইমেনশনটা হচ্ছে টাইম, ঠিক আছে, কনফিউজ হওয়ার কিছু নাই। সো এখন আমরা যেহেতু ওই পার্টিকেলটা একটা পার্টিকুলার পয়েন্টে থাকবে বসে, যেহেতু পয়েন্টে থাকবে, এখন যেহেতু আমরা কি করি মানে টোটালটা যদি কনসিডার করি, আই মিন এক্স ওয়াই জেড টোটাল অ্যাক্সিসটাই যদি কনসিডার করি, তাহলে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ প্রবাবিলিটিস অর্থাৎ 1 পেয়ে যাব আর কি। মানে আমি সহজভাবে যদি বলি যে আমি একবার হাত না দিয়ে যদি আমি বলি যে পুরা তোমার কাছে যে ব্যাগ আছে, সাপোজ একটা ভ্যানিটি ব্যাগ আছে, যে 5টা নোটের কথা বললাম আমি আর কি, তো যদি আমি বলি যে আমি কি করব, আমি একবার হাত না দিয়ে বরং 5বারই হাত দিব, অথবা আমি ব্যাগটা উল্টা করে সব টাকাগুলো বের করে ফেলবো, তখন 500 টাকা পাওয়ার সম্ভাবনা। সো দেয়ারফর ইট উইল বি 100%, মানে কারণ হচ্ছে যে তাহলে তো অটোমেটিক্যালি সেটা বের হয়ে আসবে। তাহলে আমরা এখানে বলছি যে যেহেতু প্রবাবিলিটিস বলছি, এবং যদি আমরা এট এ টাইম তিনটা অ্যাক্সিসকেই কনসিডার করি, কেবলমাত্র তখনই এই প্রবাবিলিটিস এর মান হবে ম্যাক্সিমাম, দ্যাট ইজ 1 হবে। আমি যা যা বললাম আমি লিখবো, তারপরে প্রশ্ন থাকলে আবার বলবা। তাহলে আমি একটু লিখি আগে, তারপর দেখা যাবে। সো আমি এগুলো মুছে দিচ্ছি আপাতত, যে সে বলছে প্রবাবিলিটিস যেটা, সেটা আপাতত মুছে দিচ্ছি, এর পরবর্তী কথাগুলো একটু লিখছি। আচ্ছা, তাহলে আমরা বলছি দ্য প্রবাবিলিটি অফ দ্য পার্টিকেল, the probability particle being present in a volume dx dy dz is psi square, dx dy dz। তাহলে যেহেতু এই ভলিউমে প্রবাবিলিটি পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে এরকম, টোটালটা এরকম, তাহলে আমরা তখন বলবো যে টোটাল প্রবাবিলিটিস ইজ, so therefore volume integration psi square dx dy dz is equal to 1. It means যে particle is certainly to be found somewhere in space. আচ্ছা, তাহলে এটা আমি বললাম আর কি, যে এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন। হ্যাঁ, এখন ভলিউম ইন্টিগ্রেশন
তোমরা করো নাই, নিশ্চয় করো নাই। এটা আমি নিজেই শিখছি যখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি। সো তোমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং হয়তো এটা শেখানোও হবে না, বাট একটা জিনিস চিন্তা করবা যে তোমরা তো যে কোনো একটা কোঅর্ডিনেট বরাবর ইন্টিগ্রেশন শিখছো, যেটা একটা সিঙ্গেল ইন্টিগ্রেশন দিয়ে আইডেন্টিফাই করা হয়। এখন এই একটা দৈর্ঘ্য বরাবরই তো ইন্টিগ্রেশন সবসময় হবে না। এমন তো হতে পারে যে কোনো একটা বক্স বক্স সিস্টেম, হ্যাঁ মনে করো যে সাপোজ তোমাদের মনে করো যে এরকম একটা শেপ, ঠিক আছে, এরকম একটা শেপের কোন একটা বস্তু আছে, হ্যাঁ, তার মধ্যে কি পরিমাণ পার্টিকেল আছে সেটা তোমার ইন্টিগ্রেশন করা লাগতেছে। তো তখন আমরা ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই বরাবর তিন দিক বরাবর কিন্তু তিনবার ইন্টিগ্রেশন করা হয় না, বরং তখন দেয়ার ইজ এ পার্টিকুলার সিস্টেম হুইচ ইজ কল্ড ভলিউম ইন্টিগ্রেশন। হ্যাঁ, সো এভাবে ইন্টিগ্রেশন করা হয়। আর তোমাকে এটা না জানলেও চলবে, তুমি কনসেপ্টটা বুঝো। তো কনসেপ্ট হচ্ছে যে যদি আমরা ওই পার্টিকুলার পুরা ভলিউমটা কনসিডার করি, তাহলে যেহেতু ওই পার্টিকেলটা ওখানে আছে বলেই তার প্রবাবিলিটিস নিয়ে কথা হচ্ছে, এটা তো সার্টেন, তাই না? একটা বস্তু কোথাও থাকলে মানে থাকার সম্ভাবনা আছে বলেই না তার প্রবাবিলিটিস বা সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে, তাই না? সো যেহেতু আমরা টোটাল ভলিউমটাকে কনসিডার করছি এইখানে, তাহলে আমরা বুঝবো যে তার পাওয়ার সম্ভাবনা তখন মাস্ট বি ওয়ান হবে। বিকজ আমরা তো যেটা বললাম যে যদি আমরা পুরা বাক্সটাই উল্টা করে দিই, হ্যাঁ, বা সেটা পুরোটাকেই কনসিডার করি, বা আমাদের যে 5 বার ঘটার সম্ভাবনা সেই 5 বারকেই যদি আমরা কনসিডার করি, তাহলে আর না পাওয়ার কোনো অপশন নাই। সো তখন মাস্ট বি ওয়ান হবে। তার মানে এইটাকে এই লাইনটাকে আমরা কিন্তু এখানে সামারাইজ করছি যে এভাবে যে পার্টিকেল ইজ সার্টেনলি টু বি ফাউন্ড, মানে নিশ্চিত আর কি, হ্যাঁ, পাওয়া যাবে কোথায়, সামহায়ার ইন দ্য স্পেস। কারণ এই ডিএক্স ডিওয়াই ডিজেড পুরা স্পেসটাকেই কনসিডার করছে আর কি, ইন্টিগ্রেশন করা হয়ে গেলে তখন এই স্পেসের মধ্যে পার্টিকেলটা পাওয়া যাচ্ছেই। এইটা হচ্ছে যে তাহলে আমরা কি পড়াইলাম, আমরা পড়াইলাম হচ্ছে তোমার এর ফিজিক্যাল সিগনিফিকেন্স। তাহলে আমি আবার একটু বলছি, আমি জানি এটা কঠিন কিন্তু ঠিক আছে, কিন্তু তারপরেও আমি ডিসকাস করতেছি। আবার দেখো আমি এখানে মাত্র 2টা কনসেপ্ট পড়াইছি, একটা হচ্ছে শ্রোডিঞ্জারের, আরো অনেকগুলো কনসেপ্ট আছে, ম্যাক্স প্লাঙ্কের কনসেপ্ট আছে, তারপরে তোমার ইয়ে প্লাঙ্কের কনসেপ্ট আছে, বোর্নের কনসেপ্ট আছে। সো আমি এখানে 2টা কনসেপ্ট পড়েছি, একটা হচ্ছে শ্রোডিঞ্জারের কনসেপ্ট, একটা হচ্ছে ম্যাক্স বোর্নের কনসেপ্ট। শ্রোডিঞ্জার বলছিল যে সাই দিয়ে একটা ম্যাটার ওয়েভের অ্যামপ্লিটিউড বোঝানো যেতে পারে, যেখানে সাই স্কয়ার হবে তার পার্টিকেল ডেনসিটি, ঠিক আছে, একদম সহজ কথা বললে এটাই। আর ম্যাক্স বোর্ন বললো যে না, সাই স্কয়ার পার্টিকেল ডেনসিটি নয়, বরং সাই স্কয়ার হচ্ছে কোন একটা পার্টিকেলকে একটা ফিক্সড পজিশনে একটা ফিক্সড টাইমে পাওয়ার যে সম্ভাবনা সেটা। এবং সেক্ষেত্রে এই সাই স্কয়ারের যদি আমরা পুরা পার্টিকেল স্পেসটার ভলিউম কনসিডার করি, তাহলে ওই পার্টিকেলটা ওখানে পাওয়া যাবেই, তার মানে তার প্রবাবিলিটিস তখন হবে ম্যাক্সিমাম বা 1, এই আর কি, ঠিক আছে? তাহলে এই হলো টোটাল। স্যার ম্যাক্স বর্নেরটা আরেকবার একটু বলবেন, একটু কঠিন লাগতেছে। কঠিন তো লাগতেছে, আচ্ছা আর একবার বলি দেখি, কেউ তো বোঝার দরকার। আমি আবার বলি, আমি বললাম যে ম্যাক্স বর্ন বলছে যে সাই স্কয়ার দিয়ে পার্টিকেল ডেনসিটি বোঝানো হয় না, বরং সাই স্কয়ার দিয়ে একটা পার্টিকেলকে একটা ম্যাটার ওয়েভের রেসপেক্টে একটা পার্টিকেলকে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট একটা সময়ে পাওয়া যাবে কি যাবে না তার সম্ভাবনা বোঝায়, ঠিক আছে? তো যেহেতু সম্ভাবনা বোঝায়, সেহেতু সেই ওই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় তার সম্ভাবনা 0 হতে পারে, 100% হতে পারে। কিন্তু যদি আমরা পুরা ভলিউমটাকে কনসিডার করি, তাহলে ওই পার্টিকেলটা ওই ভলিউমের মধ্যে থাকবেই। মানে পুরা স্পেসটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে পার্টিকেলটাকে সার্টেনলি পাওয়া যাবে, বা পার্টিকেলটার অবস্থান এর সার্টেনিটি আমরা তখন দিতে পারি, এই আর কি, ঠিক আছে? আরবার শুনবো, বারবার শুনো, এটা দেখো বুঝতে পারো কিনা। কিন্তু আমি বললাম, আমি কিন্তু এই যে যেগুলো মুখে বললাম এগুলো থেকেও কিছু তোমার কাছে জিজ্ঞেস করতে পারি, নাও করতে পারি। আমি চেষ্টা করবো না, চেষ্টা করছি কোশ্চেন
শুধু করে ফেলি নাই, জমাও দিয়ে দিছি। সো কোশ্চেন হয়ে গেছে। তার মানে আমি চেষ্টা করছি, বারবার বলছি যে তোমাদের যাতে ইজি হয় প্রথম এক্সাম হিসাবে, কিন্তু যেহেতু ওপেন বুক এক্সাম একটু তো ঘুরাইতেই হবে, বিকজ তুমি একদম ডাইরেক্ট হুবহু দেখে দেখে লিখে দিলে যদি হয় তাহলে সবাই এ প্লাস পাইলো সেটা আমার সমস্যা না, কিন্তু সবাই সেম মার্কস পাইলো সেটা আমার সমস্যা। কারণ সবাই সেম পরিমাণ পরিশ্রম করে না, সেম পরিমাণ মেধা ইউজ করে না, টাইম ব্যয় করে না, সেহেতু কেন সবার রেজাল্ট সেম হবে? এইটা হতে পারে না। মানে সবাই একটা সেম প্রসিডিউরের মধ্যে দিয়ে গিয়ে এ প্লাস পাক, কোনো সমস্যা নাই আমার। হ্যাঁ, সবাই যদি ভাই ভাই ভালো করে, সবাই যদি পরীক্ষা ভালো দিয়ে থাকে, তারপরে সবাই এ প্লাস পাক, আলহামদুলিল্লাহ। আর এটা তো আমার উল্টা ক্রেডিট। তো এই এই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানে বলতে গিয়ে আর্নেস্ট হাইজেনবার্গ সে একটা মানে স্টেটমেন্ট দিছিল, উক্তি আর কি, এরকম যে উই ক্যান নট নো দ্য ফিউচার বিকজ উই ক্যান নট নো দ্য প্রেজেন্ট। এটা হচ্ছে তার উক্তি আর কি, যে আমরা প্রেজেন্টকেই যেহেতু ঠিক মতো জানি না, হ্যাঁ, তো ফিউচার আমরা কিভাবে জানবো? যদিও মানে আসলে তাত্ত্বিক ভাবে যদি চিন্তা করা যায়, হয়তো কথাটা সত্য। আসলে এক্স্যাক্টলি আমরা নিজেদের অবস্থান বা পরিস্থিতি বর্তমানে সম্পর্কে কতটুকু জানি, তাই না? আহ, মানে তাত্ত্বিক ভাবে ধরলে আর কি, যেমন তুমি মনে করতে পারো যে সাপোজ, খুব সহজভাবে বলি, মনে করো আমার করোনা হয়েছে, হ্যাঁ, তো মনে করো আমি এখনো জানি না, সেটা সিমটম এখনো দেখা যায়নি, হয়তো 5 দিন পরে দেখা যাবে, তো আমার বর্তমান অবস্থায় আমি জানি না, তাহলে 5 দিন পরের অবস্থা আমি কিভাবে জানবো, তাই না? এই যে আমার মোবাইল নষ্ট হয়ে গেল, সেটার কথাই ধরো না, আমি যখন জমা দিতে যাচ্ছিলাম আমি কি জানতাম যে এটা মানে এই 1,000 টাকার কাজ করতে গিয়ে আমাকে 8,000 টাকার কাজ করা লাগবে? জানতাম না। তো এই সেন্সে ঠিক বলা যায় আর কি। বাট আমরা যে কথাটা বলবো ইন ফিজিক্স, সেটার কনসেপ্টটা অনেকটা এরকম, এই কথাটা বলার জন্যই উনি আসলে এই কথাটা বলছে। তো আসলে দেখি যে কি বলতে যাচ্ছে। হুম, যদিও হয়তো এটা তোমরা কিছুটা পড়ছো ইন্টারে, আমি যতটুকু জানি যে এখন কিছু জিনিস অ্যাড করছে, তার মধ্যে এটাও আছে। তো আনসার্টেইনটি প্রিন্সিপাল, আনসার্টেন, সবকিছুই আনসার্টেন, তাই না? তো কি বলে আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে? আনসার্টেনিটি প্রিন্সিপালে বলে, স্টেটমেন্ট হচ্ছে এরকম যে ইট ইজ ইম্পসিবল টু নো both the exact position and exact momentum of an object at the same time. আচ্ছা, তাহলে এটা হলো আনসার্টেনিটি প্রিন্সিপালের স্টেটমেন্ট বা মূল কথা। এখন আমি তোমাদের একটা কোশ্চেন করতেছি, যেমন তোমাদের বলা হলো যে এখানে, তো এখানে বলা হচ্ছে যে তোমার যে এটা অসম্ভব যে তোমার কি একটা একটা পার্টিকেলের পজিশন, দ্যাট ইজ অবস্থান আর কি, হ্যাঁ, এবং মোমেন্টাম দ্যাট ইজ এটার সাথে অবশ্যই কি তোমার ভেলোসিটি রিলেটেড। তোমরা তো এতটুকু বুঝোই, যেহেতু মোমেন্টাম ইজ ইকুয়াল টু ম্যাস ইনটু ভেলোসিটি, সো দেয়ারফর ভেলোসিটি রিলেটেড। তার মানে বলতেছে যে কোন একটা পার্টিকেলের ভেলোসিটি এবং অবস্থান, বেগ এবং অবস্থান দুইটা একসাথে সঠিকভাবে বলা সম্ভব না, সঠিকভাবে বলা অসম্ভব বা আনসার্টেন। এখান থেকেই আনসার্টেনিটি প্রিন্সিপাল শব্দটা বা কথাটা আসছে। তাহলে মাই কোশ্চেন ইজ যে কেন সম্ভব না? মানে তোমরা তো সহজভাবে মনে করো, পার্টিকেলের তো কোনো এক্সাক্ট ডেফিনেশন এখানে দেয়নি, তাই না?
তাহলে মনে করো একটা বাসের অবস্থান তো আমরা বলতেই পারি, তাই না? একটা বলের অবস্থানও আমরা বলতে পারি, বা একটা পাখির অবস্থানও বলতে পারি। তাহলে এইটা অসম্ভব কেন বলতেছে? বলতে পারো আমি কি ভুল বলতেছি বা কি বলা উচিত? কি বলো বলো। স্যার মুভিং অবজেক্টের কথা হবে না? হ্যাঁ, কিসের কিসের মুভিং অবজেক্ট? মোমেন্টাম স্যার। একটু কনফিডেন্স নিয়ে বলো, একটু কনফিডেন্স নিয়ে বলো, ভুল বলো সমস্যা নাই, কনফিডেন্স নিয়ে বলো। মোমেন্টাম তো মানে প্রোডাক্ট অফ মাস এন্ড ভেলোসিটি না? হ্যাঁ, ওকে। আর তো এটা ভেলোসিটি ডিস্টেন্স পার ইউনিট টাইম, তো মুভিং হতে হবে জিনিসটাকে। না দেখো, যদি মুভিংও হয়, সাপোজ যদি আমি আমি একটা বার্ড কনসিডার করি, ঠিক আছে, যেটা কিনা মুভিং, উড়ে যাচ্ছে, তো সেটাও তো বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে অনেকে, তাই না? তাহলে যেহেতু বন্দুক দিয়ে গুলি করে মারতে পারতেছে, তার মানে কি দাঁড়াইলো? যে তার অবস্থান আইডেন্টিফাই করতে পারতেছে। অবস্থান আইডেন্টিফাই না করলে কেমনে গুলি করলো? সো এটাও তো মুভিং। তাহলে কেন এই কথাটা বলতেছে আমি সেটা বলছি আর কি। বা আমি কিছু ভুল বলতেছি কিনা সেটা বলো, মানে নিশ্চয়ই এটা সত্য কথা, যেহেতু এটা এতদিনে ধরে প্রচলিত আছে। কথাটা হচ্ছে 1800 কত জানি, সরি 1927 সালের কথা, প্রায় 100 বছর হয়ে গেল। তো এটা যেহেতু এতদিন ধরে টিকে আছে, তার মানে এটা সত্য। আমি ভুল বলতেছি, কিন্তু কি ভুল বলতেছি সেটাই আমি জানতে চাচ্ছি। তো এটা কি পৃথিবী যে অক্ষের উপর ঘুরছে ওটার উপর? না 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 না, শোনো, তোমাদের কিন্তু একটা মার্কস আছে, তোমরা কিন্তু ভুলে যাচ্ছ, বুঝছো? তোমাদের এই যে 9 মার্কস রাখছে এই টাইমে, এই প্লাস ফাইনাল টার্মে সম্ভবত 16 বা 17 রাখবে, টোটাল আর কি 25 মার্কস আর কি। এটা কিন্তু শুধু ভাইবা বা এরকম না, এখানে কিন্তু আরেকটা শব্দ ছিল, দেখছিলা, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। সেটা মানে কিন্তু হচ্ছে যে তোমাদের ক্লাস পারফরমেন্স বেসিক্যালি, মানে পুরা কোর্স জুড়ে একটা স্টুডেন্টের রেসপন্স আর কি, ঠিক আছে? আর মনে করো যে কেউ কথাই বলে না, কারণ এখানে তো দেখার সুযোগ হচ্ছে না যেহেতু ফিজিক্যালি না, বাট কেউ হয়তো রেসপন্সই করে না, সব সময় চুপ থাকে, ক্লাসই করে না। আর কেউ মনে করো যে রেসপন্স করে, ক্লাস করে, দুইটা কিন্তু এক না, ঠিক আছে? এইসব ব্যাপার কিন্তু ডিফার করে। তার মানে আমি বলতেছি ট্রাই টু স্পিক, যদি কিছু মাথায় আসে বলো। আচ্ছা আমি বলি, বা আমি ক্লু দিই আর কি। দেখো, ফিজিক্স হচ্ছে দুই রকম, বুঝছো? একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স। তো ক্লাসিক্যাল ফিজিক্স হচ্ছে সেই সব বস্তুর জন্য প্রযোজ্য যাদের শেপ হচ্ছে খালি চোখে দেখা যায়, হুম, এবং যাদের ভ্যালোসিটি হচ্ছে উইথ রেসপেক্ট টু ভ্যালোসিটি অফ লাইট, আলোর বেগের সাপেক্ষে অত্যন্ত নগণ্য, ঠিক আছে? মানে কম্পেয়ার করা যায় না, আলোর বেগের চাইতে অনেক কম। এটা হলো ক্লাসিক্যাল ফিজিক্স। আর একটা হলো মডার্ন ফিজিক্স, যেটা হলো কি খালি চোখে দেখা যায় না, ঠিক আছে? খালি চোখে কি দেখা যায় না? এলিমেন্টের পার্টিকেল কোনোটাই খালি চোখে দেখা যায় না। তারপরে কি? তারপরে হচ্ছে যে তার ভ্যালোসিটি হবে আলোর বেগের চাইতে, আলোর বেগের সাথে কি কম্পেয়ারেবল, তার সাথে কম্পেয়ার করা যায়। যেমন ইলেকট্রনের ভ্যালোসিটি যেটা, এটা আলোর বেগের সাথে কম্পেয়ার করা যায়। একটা হচ্ছে 10⁻7, 10⁸ আর একটা আলোর বেগ, তার মানে কি তোমার হচ্ছে 10 গুণের কাছাকাছি আর কি। সো এটা কম্পেয়ারেবল। সো এই হলো ঘটনা। ঘটনা হচ্ছে যে এইটা প্রযোজ্য হচ্ছে কিসের জন্য? মডার্ন ফিজিক্সের জন্য, ঠিক আছে? মানে হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল যেটা, সেটা ওয়ান অ্যান্ড অনলি ফিজিবল ফর মডার্ন ফিজিক্স। দ্যাট ইজ এমন বস্তুর জন্য বা এমন পার্টিকেলের জন্য যেটার ভ্যালোসিটি অবশ্যই আলোর বেগের কাছাকাছি, বা আলোর বেগের সাথে হিসাব করা যায়, কম্পেয়ার করা যায়, ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে সেটাকে অবশ্যই খালি চোখে দেখা যায় না।
তার মানে আমরা যেসব শিকার টিকার কথা বলছি এগুলো ভুয়া কথা, কেমন? কারণ এগুলো তো খালি চোখে দেখা যায়, এটার ভ্যালোসিটিও তেমন না, তার মানে এগুলো আসলে এই সিস্টেমেই পড়তেছে না, ঠিক আছে? কারণ এটা মডার্ন ফিজিক্সের অংশই না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল ফিজিক্সের অংশ, ঠিক আছে? তো তোমাদের যেমন হচ্ছে আমরা যেগুলো পড়ছি আর কি, ঠিক আছে, আজকের মানে এই চ্যাপ্টারের আগ পর্যন্ত সেগুলো সবই ছিল ক্লাসিক্যাল ফিজিক্স। ওই যে তোমাদের একজন আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার আমাদের সিলেবাসে আছে মেকানিক্স, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। ইউ আর রাইট, একদম ঠিক আছে যে বলছো, কিন্তু মেকানিক্স মানে কি? মেকানিক্স হচ্ছে গতিবিদ্যা, ঠিক আছে? সো আমরা এখানে কিন্তু মেকানিক্সই পড়াচ্ছি এখন পর্যন্ত, গ্র্যাভিটেশন ও মেকানিক্স এর অংশ। এই কি ব্যাপার, কে বকা দিচ্ছে? সাইলেন্ট করে বকা দাও, আমি শুনতেছি তো, ভয় লেগে গেছে। যাই হোক, তো মেকানিক্স হচ্ছে গ্র্যাভিটেশন ও মেকানিক্স এর অন্তর্ভুক্ত ফার্স্ট। তারপরে হচ্ছে তোমার এই যে তোমার কি জানো, আরে সে কি চ্যাপ্টার পড়লাম না, আমি তো ভুলে গেছি। কেউ হেল্প করো, সেকেন্ড চ্যাপ্টারটা কি ছিল? ডাইনামিক অফ রিজিড বডি। রিজিড বডি, সেটাও মেকানিক্স এর অন্তর্ভুক্ত। এখন যেটা বলছি এটাও মেকানিক্স এর অন্তর্ভুক্ত, কিন্তু আগের দুটো ছিল ক্লাসিক্যাল মেকানিক্স, এখন হচ্ছে মডার্ন মেকানিক্স, যা বা কোয়ান্টাম মেকানিক্স যেটার নাম, ঠিক আছে? তো সবগুলোই মেকানিক্স, আর তোমাদের ফাইনালে থাকবে হচ্ছে ওই বাকি যে পার্টটা আর কি, ঠিক আছে? সো আমরা এখন শুধুই মেকানিক্সই পড়াইছি, তিনটা চ্যাপ্টারই মেকানিক্স, হ্যাঁ, এই আর কি। ওকে, তাহলে আমি এটা জাস্ট একটু ইকুয়েশনটা ডিরাইভ করবো এটা আর কি, অ্যান্ড দেন তারপরে আমি তোমাদেরকে কিছু সাজেশন দিব পুরা 3 চ্যাপ্টার থেকেই। তো এটা হচ্ছে স্টেটমেন্ট। তাহলে তুমি এটা মূল কথা হচ্ছে যে তাহলে কি বলতেছো যে তোমার হচ্ছে তোমার এই পজিশন অ্যান্ড মোমেন্টাম, যেটা মানে কোনো একটা পার্টিকুলার টাইমে তার পজিশন এবং মোমেন্টাম কোনোটাই কি এটাকে আইডেন্টিফাই করতে পারবো না। দেখো এই কথাটা ওই যে ম্যাক্স বোর্ন যে কথাটা বলছে, মানে সাই এর ফিজিক্যাল সিগনিফিকেন্স বলতে গিয়ে ওই কথাটার সাথে কিন্তু পুরোপুরি সমর্থন করে, ম্যাচ করে, ঠিক আছে? তার মানে আমি যদি বলি সাপোজ, হ্যাঁ, আমি হয়তো এত কোশ্চেন করবো না যতটা বলছি, কোশ্চেন তো লিমিটেড আর কি, বাট যদি বলি সাপোজ যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ সাই অ্যান্ড আনসার্টিনিটি প্রিন্সিপাল, হ্যাঁ, মানে দুইটার মধ্যে আবার সম্পর্ক কি? এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, ঠিক আছে? যেমন দেখো আনসার্টিনিটি প্রিন্সিপালে আমরা এখানে বলছি যে তার পজিশন এবং মোমেন্টাম একসাথে আইডেন্টিফাই করতে পারবো না, তার মানে একটা আইডেন্টিফাই তো করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু দুইটা পারবো না। অর্থাৎ আমি পজিশনটা যদি আইডেন্টিফাই করি তাহলে সেই সময় মোমেন্টাম আইডেন্টিফাই করতে পারবো না, মানে ভ্যালোসিটিটা আইডেন্টিফাই করতে পারবো না। মানে এত বেগে মুভেবল যে তুমি ওই বেগের সাথে তাল মিলাইতে গিয়ে তোমার ভ্যালোসিটি কম্পোনেন্ট দিয়ে আর কোনো কিছু হিসাব ক্যালকুলেট করতে পারবো না। মানে এমন কোনো যন্ত্র আমরা আবিষ্কার করতে পারি না এখনো যে তার পজিশনটাকে যদি আমরা কি করি, এটাকে ফিক্সড করি, হ্যাঁ, গ্র্যাব করি, তাহলে তার সাথেই তখন তো আমাদের ওই পজিশন কোঅর্ডিনেটটাকে দৌড়াইতে হবে, তাই না? এবং সেক্ষেত্রে দেখা যাবে যে ভ্যালোসিটিটাকে তখন আর ঠিকভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না। আর ভ্যালোসিটি আইডেন্টিফাই করতে হলে কি করতে হয়? দূরে এসে দাঁড়াইতে হয়, ঠিক আছে? যে একটা পার্টিকুলার টাইমের আগে কোথায় ছিল, পার্টিকুলার টাইমের পরে কোথায়, তারপরে সেটার ভ্যালোসিটি নির্ণয় করা হয়। কিন্তু ইন বিটুইন যে কোন সময়ে কোন পার্টিকুলার সময়ে কোথায় ছিল সেটা কিন্তু আমরা কি করতে পারি না, আইডেন্টিফাই করতে পারি না, ঠিক আছে? তাহলে এই যে কথাটা, এটা কিন্তু ওই কথাটার সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে, যে আমরা এখানে কেবলমাত্র একটা পার্টিকেলের প্রবাবিলিটি পাবো, অর্থাৎ এই পার্টিকেলটা এখানে আছে সে ততটুকু বলতে পারি, কিন্তু এক্স্যাক্টলি কোথায় আছে সেটা আমরা জানি না। অর্থাৎ প্রবাবিলিটি 0 হতে পারে, 1ও হতে পারে কোনো একটা পার্টিকুলার পজিশনে। কারণ এই কথাটা আর এই যে আনসার্টেনিটি প্রিন্সিপালের যে কথাটা, দুইটা কিন্তু একই জিনিস বোঝায়, দুইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু মানে স্যার ম্যাক্স বর্নেরটা বলতেছেন না? এক্স্যাক্টলি ম্যাক্স বোর্ন এটাই বলতেছি। সো তাহলে আমরা বলতে পারি যে ম্যাক্স বোর্নের কনসেপ্ট এন্ড হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের যে কনসেপ্ট, দুইটা কিন্তু একটা আরেকটাকে কি করে, সমর্থন করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটার একটা শর্ট ইকুয়েশন আমরা ডিডিউস করব। এটা খুবই ডিফিকাল্ট ইকুয়েশন আছে আমাদের ওই ইয়েতে, কি যেন বলে, যে ছবিটা আমি দিয়েছি, এই জন্য আমি প্রথমে ভাবছি ওইটাই পড়াবো, তারপর মনে হলো যে না ওইটা পড়াবো না, বরং একটা সিম্পল ইকুয়েশন পড়াই শেষ করে দিই। তো আমরা দেখি একটা সিম্পল ইকুয়েশনই আসি।
কি করা যায়? তাহলে আমরা এটা সিম্পল ইকুয়েশন করতে হলে আমাদের অবশ্য ডি ব্রগলি হাইপোথিসিস সম্পর্কে একটু জানতে হবে। তো ডি ব্রগলি হাইপোথিসিসের আমি ওটা আর পড়াচ্ছি না, ওখান থেকে টেনে বলতেছি আর কি। আমরা লিখি একটু তাহলে তারপর বলি। The de Broglie wavelength of a particle of momentum p is lambda is equal to h by p, and corresponding wave number k is equal to 2 pi by lambda, that is lambda মান যদি আমরা বসাই দিই আর কি, ঠিক আছে, তাহলে আমরা বলতেছি 2 pi p by h, সেটা। তো ইন টার্মস অফ ওয়েভ নাম্বার, এখান থেকে যদি আমরা এটার মাধ্যমে যদি মোমেন্টটাকে এক্সপ্রেস করতে চাই ইন টার্মস অফ ওয়েভ নাম্বার, the particle momentum is therefore, তাহলে এখান থেকে আমরা বলতে পারি p is equal to kh by 2 pi, সেটা বলতে পারি। আচ্ছা, তো আমরা এটা মুছে দিব এতটুকু। hence the uncertainty del k আচ্ছা, তাহলে আমি মোছার আগে একটু এটা নিয়ে সামান্য একটু কথাবার্তা বলি। আমরা প্রথমটা ডি ব্রগলি হাইপোথিসিস থেকে পাচ্ছি, তাহলে ওইটা নিয়ে আমরা আসলে তেমন আর কথা বলবো না। এই হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ডি ব্রগলি হাইপোথিসিস দেখে নিও, সেটা আরেকটা কনসেপ্ট, ওটা আমার পড়াইতে আর একটু সময় লাগবে বা আর একটু ঝামেলা হয়ে যাবে তোমাদের। সো সাপোজ কনসিডার যে ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই p, যেখানে p হচ্ছে মোমেন্টাম দ্যাট ইজ mb, h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ল্যামডা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে ওয়েভ লেন্থ আর কি, অ্যান্ড ওয়েভ নাম্বার k ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। এটা তোমরা ইন্টারে পড়ছো, ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা যেটা আর কি, হ্যাঁ। সো সেটা k ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, and therefore ল্যামডার মান যদি আমরা এখানে ইনসার্ট করি তাহলে সেখান থেকে আসছে 2 পাই p বাই h, এবং ওখান থেকে আমরা p is equal to লিখছি kh by 2 পাই। সো এটা জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন করা হয়েছে, এখানে এমন কোনো ফিজিক্যাল কঠিন কিছু বলা হয়নি ফিজিক্সের ভাষায় যে এটা বুঝতে খুব কষ্ট হবে। তো এর পরবর্তীতে আমরা আরেকটু আগাই। আচ্ছা, তাহলে আমরা এখন বলতেছি যে তোমার আমরা যদি আসলে আনসার্টেনিটি ডিফাইন করতে চাই বা এক্সপ্রেস করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এগুলার স্মল কোয়ান্টিটি কনসিডার করতে হবে, স্মল, হ্যাঁ, যেমন দ্যাট ইজ ডেল পি ডেল কে, এগুলো আর কি। কারণ হলো যেহেতু আমরা এখানে খুব ক্ষুদ্র সময়ের জন্য বলবো। হ্যাঁ বলো স্যার। হ্যাঁ বলো। স্যার, আমাদের যে 9 মার্কস এর ভাইভাটা নিবেন বলছেন, ওইটা কি মিডের কোশ্চেন রিলেটেড নাকি ফুল সিলেবাস এর উপর নিবেন? ভাই এটা কোনো কথা বললা?
মাঝখানে কেন এই কথা বলতেছো? হ্যাঁ, আমরা শেষ করে নিই, তারপরে বলি এগুলা। আচ্ছা স্যার। তো এখন আমি ভুলে গেছি কি পড়াচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে। আমরা বলছি যে যেহেতু আমরা এখানে আনসার্টেনিটি ডিফাইন করতে চাচ্ছি, ঠিক আছে? তো সেহেতু আমরা এই পজিশন এবং মোমেন্টাম এগুলো খুব ক্ষুদ্র হবে, যেহেতু আমরা বলছি যে খুব অল্প সময়ে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে যায়, মুভ করে, সেটা তার পজিশন মোমেন্টাম গুলো আমরা ডেল দিয়ে রিপ্রেজেন্ট করবো আর কি। হ্যাঁ, মানে সামনে একটা ডেল্টা সাইন দিব আর কি, সেটাই বলছি। তাহলে আমি লিখছি যে হেন্স অ্যান আনসার্টেনিটি ডেল কে, হ্যাঁ আমি এখানে এই যে ডেল দিচ্ছি, ডেল কে in the wave number and del p or কিসের জন্য? in the particle momentum, তাহলে তখন আমাদের এই ফর্মুলাটা হবে del p is equal to h del k by 2 pi, এরকম। মানে সিম্পলি আমরা যেহেতু এটা ক্ষুদ্র হবে বললাম, সেজন্য এখানে সামনে আমরা ডেল সাইন অ্যাড করে নিছি আর কি, ঠিক আছে? এখন যেহেতু আমরা জানি ডেল এক্স ডেল কে যেটা, সেটা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু হাফ, এটা ইনইকুয়ালিটিস থেকে, তো সেখান থেকে আমরা বলতে পারি যে ডেল কে তখন মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল টু 1/2 ডেল এক্স হবে। আর এই মানটা যদি আমরা এখানে ইনসার্ট করি তাহলে তাহলে তখন আমরা বলতে পারবো যে ডেল পি তখন হবে, এই মানটা বসালে, যে তোমার এইচ ডেল কে এর পরিবর্তে 1/2 ডেল এক্স, আর এখানে তো 2 পাই ছিলই, তাহলে বেসিক্যালি ডেল পি ডেল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই, এটা। আমি বুঝাচ্ছি, আগে লিখে নিই। তারপর আচ্ছা, দেখা যাচ্ছে না হয়তো, আমি ঘুরাই দিব, আগে লিখে নিই। তারপরে হচ্ছে আমরা বলছি যে যেহেতু আমরা পড়াইছিলাম গতবার যে গত ক্লাসে আর কি, লাস্ট ক্লাসে, যে এইচ কাট ইজ ইকুয়াল টু h/2 পাই, আমরা এটা পড়াইছি। তো সেক্ষেত্রে আমরা ডেল পি ডেল এক্স এটা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এইচ কাট বাই 2, ঠিক আছে? এটাকেই আমরা বলছি যে এক্সপ্রেশন ফর আনসার্টেনিটি প্রিন্সিপাল, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। আচ্ছা, এখন দেখি একটু কতটুকু বোঝানো যায় এখান থেকে। আচ্ছা, তাহলে আবার আমরা শুরুতে আসি। আমরা বলছিলাম যে তোমার হচ্ছে, যেহেতু আমরা আনসার্টেনিটি বুঝাতে চাচ্ছি, আমাদের ইকুয়েশন ছিল পি ইজ ইকুয়াল টু এইচ কে বাই 2 পাই, আমরা ওইখানে পি এবং কে এর পরিবর্তে ডেল পি এবং ডেল কে দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? এন্ড কে ছিল ওয়েভ নাম্বার আর এক্স হচ্ছে পজিশন। তাহলে এইটা মানে একটা পার্টিকুলার পজিশনে ওয়েভ নাম্বারের যে ব্যাপারটা, মানে পজিশন এন্ড ওয়েভ নাম্বারের গুণফলের মধ্যে যে একটা ইনইকুয়ালিটিস রিলেশন, হ্যাঁ, সেটা ছিল এরকম যে স্যার লাস্ট লাইনটা কি লিখছেন? del p del x is greater than equal to h cut না, by 2, একদম একদম লাস্টের লাইনটা, which is the required expression, এটা কিছুই না, মানে এটাই আমাদের এক্সপ্রেশন আর কি, সেটা লিখছি, আর কিছুই না। সো del x del k is equal to greater than equal to হাফ আর কি। এখন এটাও আমি আসলে পড়াইনি, মানে এখন পড়াইনি, তো এটা মনে রাখবা আর কি। এখান থেকে তাহলে তো বাকিগুলো জাস্ট মান বসাই বলতে চলে আসতেছে আর কি, যে h কাট ইজ ইকুয়াল টু যদি h/2 পাই হয় তাহলে এটা। বাট এটা বুঝাচ্ছে কি সেটা আমি একটু বলি। মানে এটা তো লিখে দিলাম, আমি যদি বলি যে রাইট ডাউন দ্য আনসার্টেনিটি প্রিন্সিপাল, তাহলে সিম্পলি লিখে দিলাম যে ডেল পি ডেল এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু h কাট বাই 2, দ্যাটস ইট, ওকে, ডান। কিন্তু যদি তোমাকে বলা হয় যে তাহলে মানে রাইট ডাউন দ্য আনসার্টেনিটি প্রিন্সিপাল এন্ড এক্সপ্রেস, হ্যাঁ আবার বলছি যে ফিজিক্যাল সিগনিফিকেন্স অথবা
এক্সপ্রেসিস মিনিং বা ইনসাইট মিনিং আর কি, হ্যাঁ, তাহলে তুমি আসলে কি বোঝাচ্ছ। তাহলে সেগুলো বলতে হলে আবার ওই যে সব কথাবার্তা বলে আসলাম আর কি, পুরানো কথাবার্তা, সেগুলো কিন্তু আবার ফিরে যেতে হবে তোমাকে আর কি, ঠিক আছে। যে এখানে তোমার ডেল পি হচ্ছে পজিশন, আর ডেল এক্স হচ্ছে মোমেন্টাম বা অবস্থান, হ্যাঁ, সরি, পজিশন বা অবস্থান, আমি ভুল বলছি, এটা মোমেন্টাম এটা পজিশন, যাই হোক। তাহলে এদের যে গুণফল আর কি, ঠিক আছে, এই গুণফলের মান হবে রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের অর্ধেক আর কি। এখন সেটার জন্য তাহলে তুমি একটু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কাকে বলে দেখে নিও, প্লাস সেটার মান দেখে নিও, আর এইচ বাই টোয়াইস পাই দিয়ে মানে ভাগ করলে কি হয় সেটাও দেখে নিও, রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। অথবা যেভাবে বলছি সেভাবেই বল। আমি জানি যে কিছু স্টুডেন্ট দেখবা, কিছু স্টুডেন্ট দেখবা না, তো যারা দেখবা না তারা এরকম বলবা যে রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের অর্ধেক হয় আর কি, ঠিক আছে। তার মানে এইটা ইজ ইকুয়াল টু রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যে মান সেটা ডিভাইডেড বাই, আর এখন ওই মানটা কতটুকু সেটা একটু দেখা যাক, হ্যাঁ, তাহলে আমাদের এই কথাটার মাহাত্ম্যটা আমরা বুঝতে পারবো। একটু মানটা আমরা দেখাই তাহলে, তারপরে আমি তো অলরেডি শেষ, আর কিছু না, এগুলাই, হ্যাঁ, শেষ। কিন্তু আমি জাস্ট একটু বলছি মানটা কেমন, একটু দেখলে আমরা বুঝতে পারবো। এইচ ইজ ইকুয়াল টু কত জানো, 6.36 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা একটা বিরাট বড় মান, তাই না? হ্যাঁ, জি। না কম, ছোট। বিরাট ছোট। ছোট একটা মান, অনেক ছোট। -34, তাই না? -9 মানেই তো ন্যানো, ন্যানোই যে আমরা দেখতে পাই না, সেগুলোই আমাদেরকে আলাদা বিশেষ যন্ত্র দিয়ে ক্যালকুলেট করতে হয়। এটা -34, ওরে বাবা, কত গুণ ছোট তুমি চিন্তাই করতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা একটা বিরাট ছোট মান। এখন মনে করো এটাকে আবার ভাগ করছো 2 পাই দিয়ে, তো 2 ইন্টু 3 মনে করো, পায়ের মান সাপোজ ধরো 3, মানে 6 দিয়ে আবার ভাগ করছো, তার মানে 1.36 সামথিং এরকম আছে, তার মানে মান আরো ছোট হয়ে গেল। তাহলে সেই ছোট মানকে আবার 2 দিয়ে ভাগ করছো, হ্যাঁ, তাহলে 0.5 ইন্টু এটা আরো ছোট হয়ে গেল, অথবা 5 ইন্টু 10⁻⁻34 5 এরকম হয়ে গেল, মানে অনেক আরো ছোট হয়ে গেল। সেই ছোট মান যেটা, ঠিক আছে, সেই ছোট মান এটা যে কোনো একটা ইজ ইকুয়াল টু ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানকে আরেকটা দিয়ে ভাগ করলে যে মান সেটার সমান। তার মানে বোঝা যায় যে এটা খুবই নগণ্য, অর্থাৎ যে অত ছোট মানও, ওই যে একটা কথা আছে না যে কি যেন বলে, 10 মণ ঘিও হইতো না আর কি হইতো না, এরকম একটা কথা আছে না, সেরকম আর কি। তার মানে অত ক্ষুদ্র ক্ষুদ্র একটা মান দিয়ে পজিশন দিয়ে ওটা ভাগও করা যাবে না, মোমেন্টাম তাহলে আলাদাভাবে নির্ণয় করা যাবে না, এরকম আর কি, ঠিক আছে। দ্যাট ইজ as it is very small, so the half of it is also will be very small, হ্যাঁ। আর সেই স্মল কে যদি আবার আরেকটা কোনো একটা কোঅর্ডিনেট দিয়ে যদি তুমি কি করো, ডিভাইড করো, তাহলে সেই মানটা আসলে সঠিকভাবে আইডেন্টিফাই করা যাবে না। দ্যাট মিনস যে তাহলে পজিশন এবং মোমেন্টামকে তুমি আলাদাভাবে কি করতে পারতেছো না, আইডেন্টিফাই করতে পারতেছো না, মানে একসাথে আর কি। এই দুইটা প্রোডাক্ট হলেই তো এরকম হয়, আলাদা আলাদা হলে তো এরকম হয় না। প্রোডাক্ট হওয়া মানে কি, দুইটাকে একসাথে মানে দুইটা জিনিসের গুণফল তুমি কখন নির্ণয় করতে পারবে, যখন দুইটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবা তখনই। সো দুইটাকে আইডেন্টিফাই করে যেহেতু এরকম হচ্ছে, তার মানে কি দুইটাকে একসাথে আইডেন্টিফাই করা যায় না, ঠিক আছে, এরকম।